সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন। আমার সঙ্গে আজকে রয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি সিনিয়র অ্যাডভোকেট এবং নানা কারণেই তৈমুর ভাই রাজনীতিতে অনেক আলোচিত। যদিও এখন তিনি রাজনীতি করছেন কিনা আমরা ঠিক জানি না। 2024-এর নির্বাচনের আগে তৃণমূল বিএনপি তারা গঠন করেছিলেন এবং তৃণমূল বিএনপির অধীনে তিনি নির্বাচন করেছেন। 2011 সালে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং শেষ মুহূর্তে তার প্রার্থিতা দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাহার করে নেওয়া হয়েছিল এবং 2022 সালে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে দলের চেয়ারপারসনের পদ থেকে তাকে প্রত্যাহার করে নেন এবং এরপরে তিনি তৃণমূল বিএনপিতে যান এবং এখন তিনি কোনো রাজনীতি করছেন। আমরা রাজনীতির বিষয়গুলো তার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু তিনি এখন রাজনীতি করছেন না, রাজনীতির বাইরে আছেন। রাজনীতির বাইরে থেকে বর্তমান সময়ের রাজনীতিটাকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কিভাবে দেখছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের রাজনীতিটা তো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করতেছে না। মানুষ একবার পাকিস্তানের জন্য আন্দোলন করলো, তারপরে এই পাকিস্তানের বিরুদ্ধেই এই দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে বৈষম্যের জন্য। ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের যে বৈষম্যটা ছিল, এই বৈষম্যের কারণে কিন্তু মানুষ আন্দোলনটা করছে। প্রথম এটা ছিল একটা 6 দফার, মূলত এটা একটা বৈষম্য বিরোধী এবং স্বাধিকার আন্দোলন। এই স্বাধিকার আন্দোলনের পরের থেকে শুরু হলো স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতা আন্দোলন রূপ নেয় মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ সফল হইল। মুক্তিযুদ্ধ সফল হওয়ার পর যে বৈষম্য দূর হওয়ার কথা ছিল, সেই বৈষম্যটা দূর হয় নাই। আমরা তখন শুনছি যে পাকিস্তানের 22 পরিবার এই পূর্ব পাকিস্তানকে শোষণ করে খায়। এখন তো বাংলাদেশে 22,000 পরিবার হয়ে গেছে। যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতাকে ভোগ করছে, তারাই দেশটাকে শাসনের পাশাপাশি শোষণ করছে। এবং এই যে রাজনীতিটা আগে ছিল সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব যারা করত, খেটে খাওয়া মানুষের পক্ষে, শ্রমিক শ্রেণীর পক্ষে, কৃষক শ্রমিকের পক্ষে, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক। রাজনীতিটা কিন্তু এখন তাদের হাতে নাই, সব শিল্পপতি পুঁজিপতিদের হাতে চলে গেছে। শিল্পপতি পুঁজিপতিরা এই পার্লামেন্টটাকে দখল করার কারণে এবং রাজনৈতিক দলও কিন্তু এই পুঁজিপতি শিল্পপতিদের দিকে ঝুঁকে গেছে। ফলে হয়েছে কি, যে দেশের যে আইন কানুন পার্লামেন্টে হয়, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে শোষণের বিরুদ্ধে হয় না, বৈষম্যের বিরুদ্ধে হয় না। আপনারা দেখেন যে এক ব্যাংকের ডিফল্টার, আরেক ব্যাংকের ডাইরেক্টর। যারা একটা লোক, তার বাড়ির কর্মচারী আইডি কার্ড, তার ড্রাইভারের আইডি কার্ড, তার সিকিউরিটি গার্ডের আইডি কার্ড দিয়ে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লোন নিয়ে যাচ্ছে ব্যাংকের থেকে। হ্যাঁ, এবং এই ব্যাংক এই ব্যাপারে নির্বিকার। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে তাদেরই মানি লন্ডারিং করতেছে এবং তাদের দেশে বিদেশে তাদের বিলাসবহুল জীবনযাপন করতেছে এইসব। এবং তারাই কিন্তু এসে নমিনেশন পায়। একটা রাজনৈতিক দলের নমিনেশন এরকম দেখলাম আমি, যে শরীয়তপুরের এক লোক, সম্ভবত শরীয়তপুরে এক লোক নমিনেশন পাইছে, তার বক্তব্যের মধ্যে সে জয় বাংলা বলছে। পরে তার নমিনেশন বাতিল হয়েছে। তো সে জীবনভর জয় বাংলা বলে আসছে, জীবনভর সে জয় বাংলা বলে আসছে, তখন তো তার প্র্যাকটিসটা রয়ে গেছে। অতএব এই দেশের যে অনেকে বলে যে নির্বাচন কমিশনে সংস্কার আসা দরকার, আমি মনে করি যে নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজন, যে বেশি প্রয়োজন হইল রাজনৈতিক দল এবং জনগণের চিন্তা চেতনার মধ্যে সংস্কার হওয়া দরকার। জনগণকে চিন্তা করতে হবে, চয়েস করতে হবে যে তার প্রকৃত বন্ধুটাকে, পরীক্ষিত ব্যক্তিটাকে। রৌদ্রে শুকাইয়া, বৃষ্টিতে ভিজা, মাঠে ঘাটে থাইকা, পুলিশের বাড়ি খায়া, গুলি খায়া, মাইর খায়া, জেল খাইতে কোন লোকটা এই সমাজটাকে একটা সংস্কারের পথে, রাজনীতিটাকে একটা ট্র্যাক আনার জন্য চেষ্টা করি। আপনি তো সুস্থ ধারার রাজনীতির চিন্তা
করতেন বা এখনো সুস্থ থাকার কথা এবং বলছেন, কিন্তু আপনি রাজনীতি থেকে দূরে সরলেন কেন? আমি বলি আমি আমার রাজনীতিক কেরিয়ারটা কি, আমি কিন্তু যে বয়সে ছাত্র রাজনীতি করে সেই বয়সে কিন্তু আমি ছাত্র রাজনীতি করি নাই। আমি কিন্তু শ্রমিক সংগঠন করছি। আমার শ্রমিক সংগঠনের মধ্যে রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন, ঠেলাগাড়ি ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, মোটরসাইকেল ইউনিয়ন, এইসব ইউনিয়ন, জি চাকরানি ইউনিয়ন পর্যন্ত আমি করছি। এখন প্রশ্নটা হলো যে আমি তো আমার অবস্থান থেকে আমি দূরে থাকতে চাই না। আমি দেখেন, আমি যখন রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন করি তখন এই পৌরসভা থেকে আমাকে লাইসেন্স দেয় নাই। আর শ্রমিক সংগঠনের নিয়মটা হলো ডাইরেক্টর অফ লেবারের থেকে যে রেজিস্ট্রেশন দেয় সেখানে তাকে যে বেসিক ইউনিয়নের মেম্বার হইতে হবে। এই বেসিক ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য আমি পৌরসভায় দরখাস্ত করছি যে আমাকে একটা রিক্সা ড্রাইভার্স লাইসেন্স দেওয়া হোক, পৌরসভা দেয়নি। তারপরে আমি নিজে রিক্সা চালায় পৌরসভায় গিয়া লাইসেন্স অফিসারের কাছে ট্রেনিং দিয়ে আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা নিছি। আমি ইউনিভার্সিটির লেখাপড়া করার এই ড্রাইভিং লাইসেন্সটা কি রিক্সার? রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন, রিক্সা মালিকানা না, রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন, এটা রেকর্ড। তারপরে আমি এই আদম জিমিলের শ্রমিক হওয়ার জন্য চেষ্টা করছিলাম এবং আদম জিমিলের যে সবচেয়ে বড় নেতা সাইদুল হক সাধু, আমি তার সাথে সম্পর্ক করার জন্য তার পীর সাহেবের মুরিদ হয়েছি। ওই দরবারে আমি সেক্রেটারি হয়েছি হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির একলাশপুরে হইয়া আমার মোটামুটি ফাইনাল হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময়ে এটা যখন ধরা পড়ে গেল যে লেখাপড়া সে কইরা ইউনিভার্সিটিতে পড়া সে শ্রমিক হইতে আসবে কেন। তো যাই হোক, আমি চাইছিলাম যে খেটে খাওয়া মানুষের ভাগ্যের একটা পরিবর্তন হবে। কিন্তু আমাদের সমাজ, আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক দল সবাই এখন হইলো ওই পুঁজিপতি শিল্পপতিদের দিকে ধাপিত হয়ে গেছে। আমাদের মতো লোক এখন আর রাজনীতিতে টিকে থাকা সম্ভব না। আপনি কি মানে রাজনীতি থেকে চূড়ান্তভাবে অবসরের ঘোষণা দিয়েছেন? আমি চূড়ান্তভাবে না, এখন আমি আরও পর্যালোচনা করতেছি, আরও পড়াশোনা করতেছি আমি কিভাবে এই দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়, একটা বৈষম্যবিহীন সমাজ গঠন করা যায়, এই ব্যাপারে আমি লেখালেখি করতেছি, আরও চিন্তা ভাবনা করতেছি। আপনার যে পুরনো দল বিএনপি, আপনি কি কখনো মনে হয় যে আপনার পুরনো দলে যদি কেউ বলে বা আপনারও এরকম কোনো ইচ্ছা আছে কিনা ফের নতুন করে ফেরার? আমি তো জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী এবং আমি যার সাথে পরবর্তী সময়ে গেছি সেটা ব্যারিস্টার নাজমুল হুদা, উনি কিন্তু বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনিও জাতীয়তাবাদী বিশ্বাসী। আজকে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয়, এই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে গিয়া তিনি কিন্তু তার মন্ত্রিত্ব হারাইছেন, তার দলের পদ হারাইছেন, দল থেকে বহিষ্কার হয়েছেন 3 বার। আমি তো দলের আভ্যন্তরীণ কোন্দলের জন্য আমি বহিষ্কার হয়েছি। আমি দেখেন যে 2011 সনে মাত্র 5 ঘন্টা আগে আমরা বলছি বৈশা যাওয়ার জন্য আমি বসে গেছি, কোনো প্রতিবাদ করিনি। 2016-তে আমি দাঁড়াই নাই, 2022-এ আইসা আমাকে তো বলা হয়েছিল 2016-তে নমিনেশন দিছিল, আমি দাঁড়াই নাই। 2022-এ যখন মহাসচিব ঘোষণা দিল যে স্বতন্ত্র নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন করা যাবে, তখন আমি দাঁড়াইলাম এবং আমার তখন ইস্যুটাই ছিল এই যে হকাররা রাস্তায় বসতে পারে না, পৃথিবীর সব জায়গায় হকার আছে, কিন্তু নারায়ণগঞ্জের হকারটা অতিরিক্ত, মানুষ হারতে পারে না, কিন্তু তাদেরকে পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না, এটা হলো আমার দাবি। আর একটা হলো যে এই যে বস্তি, আমার প্রত্যেকটা বস্তিতে আমার একটা স্কুল ছিল, বয়স্ক শিক্ষা কেন্দ্র, ওই যে যারা বাদাম বেচে, হোটেলে চাকরি করে, যারা এই হুঁশিয়ারিতে চাকরি করে, তাদের লেখাপড়ার জন্য দিনে তারা কাজ করবে, রাত্রে লেখাপড়া করবে, এই স্কুলগুলি আমি করছি। তা এখন বস্তিগুলি উচ্ছেদ হয়ে যাচ্ছে। আমার কথা হলো বস্তি উচ্ছেদ করার আগে তারা 150 বছর 200 বছর যাওয়ার নারায়ণগঞ্জে আছে, তাদেরকে উচ্ছেদ করার পূর্বে তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদেরকে ছাদ দিতে হবে, ছাদ কায়রা নেওয়ার আগে তাদেরকে ছাদ দিতে হবে, সেটা হলো ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশেরও এই মানবাধিকার এবং সংবিধান সেই কথাই বলে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমি দাঁড়াইছিলাম, কিন্তু এরপরে আমাকে মহাসচিব বলছে, মিডিয়াতে বলছে যে স্বতন্ত্র নির্বাচন করা যাবে। এরপরেও যদি দল আমাকে বলতো, আমি তার গোপনে দাঁড়াই নেই, শত শত হাজার হাজার লোক বিএনপির নেতাকর্মীদের নিয়ে আমি নমিনেশন পেপার দাখিল করছি, আমি নমিনেশন বাছাইয়ের দিন ছিলাম, মিছিল মিটিং করছি। 2 দিন আগে আমাকে অব্যাহতি দিল, আমাকে কোনো
করে নেই, এই যে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয় নাই। তারা যদি বলতো, একটা লোক যদি টেলিফোন করে বলতো যে তুমি বসে যাও, আমি বসে যেতাম, বা আমি যে যে বিবৃতি দিতে বলতো সেই বিবৃতি দিতাম, তার করে এই 2 দিন পরে আমাকে বহিষ্কার করে দিল। এখন তারপর আমি এই আলহামদুলিল্লাহ বলছি, দলের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, কোনো বক্তব্য রাখি নেই। আমি দলকে এখনও শ্রদ্ধা করি, এখনও দলকে ভালোবাসি, এবং আমার রক্তের সাথে তো আমার শরীরের ভিতরে গুলি আছে। মিছিল করতে গিয়ে আমি গুলি খেয়েছি, আমার বাড়ি গিয়ে জ্বালাইছে, আমার চেম্বার জ্বালাই দিছে, আমার একটা ভাই মরছে, আমার মেয়ে, আমার যে ব্যারিস্টার এখানে যে সর্বোচ্চ ভোটে পাশ করছে সেও তো বিএনপি করে, আমার 14 গোষ্ঠী বিএনপি করে। আমার ভাই যে কাউন্সিলর, সে আগে 6 মাস জেলে থাকতো আর 6 মাস বাগড়া থাকতো, এরপর তো তার 4বার কাউন্সিলর হয়েছে। তা আমার ফুল ফ্যামিলি যেখানে এই বিএনপি করে, বিএনপি প্রতি তো আমার একটা দুর্বলতা আছে। এবং ম্যাডাম জীবিত থাকা অবস্থায় 14ই মে 2023 বিএনপি শীর্ষ নেতাদের জিজ্ঞাসা করছেন যে আমার তৈমুর কই, তাকে কেন বহিষ্কার করলা, তাকে কি দলের কোনো অবদান নাই? এই কথা বলার পর ম্যাডাম যখন দলের শীর্ষ নেতা, তখনও তিনি চেয়ারম্যান, তারপরে কি আমার বহিষ্কার থাকে? এই আমাকে বহিষ্কার করার পর তো 1.5-2 বছর পর পর্যন্ত আমি এই মিছিল মিটিংগুলি করছি, ঢাকাতে প্রচুর লোকজন নিয়ে মিছিল মিটিংগুলি করছি, ব্যানার ট্যানার নিয়ে করছি বহিষ্কার হওয়ার পরও। এরপরে তো দলের আমাকে দল আর ডাকে না, আমি যে উপস্থিত হয়েছি সেটাও তারা বলে না, একটা নাগরিক হিসাবে যে উপস্থিত হয়েছি সেটাও বলে না। কিন্তু তখন তো আমার একটা কথা বলার প্ল্যাটফর্ম লাগে, আমি তো কথা বলতে চাই, খেটে খাওয়া মানুষের পক্ষে জীবনভর কথা বলছি, জীবনভর আমি বিভিন্ন পত্রপত্রিকা আর্টিকেল লিখছি। এবং আমার টকশো যদি আপনারা খেয়াল করে থাকেন, টকশোতে আপনাদের সময় টিভিতে বহুবার আমি টকশোতে গেছি, এবং সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলছি। প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের যে স্বৈরাচারী কর্মকাণ্ড, এগুলোর বিরুদ্ধে আমি কথা বলছি। তৈমুর আলম খন্দকার আওয়ামী লীগের, যখন আওয়ামী লীগ ছিল তখন সোচ্চার একটা কণ্ঠস্বর ছিল। এখন পরিস্থিতি যেটি দাঁড়িয়েছে, মানে এখন যেটা ফাইনাল, আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনি কে বিএনপি যদি ডাকে বা আপনার সে ধরনের দলে ফেরার কোনো মতামত আছে? আমি বলি, আমি তো দলে থাকার জন্য তো 1.5-2 বছর আমি অপেক্ষা করছি, মিছিল মিটিংগুলি করছি। এবং আপনি দেখেন যে এই যে হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলছে যে না, হেলিকপ্টার থেকে পানি মারা হয়েছে, ছবি তোলা হয়েছে। কিন্তু আমি বলছি হেলিকপ্টার থেকে গুলি হয়েছে, এবং আমি কিন্তু রিট করছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু আমি রিটটা করছি, এবং সেই রিট করে কিন্তু ক্ষতিপূরণে আমি আদায় করছি। এবং এই রিটের এই যে জাজমেন্ট, এই জাজমেন্ট কিন্তু এই আপনার এই যে ট্রাইব্যুনালও এটা আলোচনা হয়েছে। তো সেই হিসাবে তো আমি সবসময় এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। দলের পক্ষ, দল যদি আমার প্রয়োজন না মনে করে, তা আমি সেখানে তো আমি কীভাবে যাব? আমার তো, আর আমি আরেকটা জিনিস বুঝে নিচ্ছি যে আমার মতো তৈমুর আলম খন্দকারের প্রয়োজন হবে দলের দুঃসময়ে। দলের তো এখন দুঃসময় না, যখন মিছিল করার জন্য 25 জন লোক পাওয়া যাবে না। মতিন চৌধুরীর কাছে আইসা অভিযোগ করছে যে তৈমুর তো মাত্র 25 জন লোক লইয়া মিছিল করে। তা আমি মতিন চৌধুরী সাহেবকে বলছি যে লোকটা অভিযোগ করছে তাকে বলেন থাকতে, তবে তো 26 জন হয়ে যায়। ভোর রাতে আপনারা দেখছেন, আপনাকে মিডিয়া সাক্ষী, যে সূর্য ওঠার আগে আমি রাজপথে ছিলাম হরতালের সময়। কোনোদিনই পুলিশ দেখে আমি ভয় পাই, দৌড় দেই নেই। আপনি 2024 দলে আমরা সুসময় আমাদের মতো লোককে দল প্রয়োজন নাও মনে করতে পারে। এই যে 2024-এর নির্বাচনের আগে তৃণমূল বিএনপি একটা মানে ভাইব তুললো, এবং সে সময় অনেকেই বলছিলেন যে এটি আসলে কিংস পার্টি, সরকার এটিকে দাঁড় করিয়েছে। মানে এই অভিযোগটা তৃণমূল বিএনপির দিকে আসে কেন? এ ধরনের কি মেকানিজম বা কোনো সমঝোতা আওয়ামী লীগের সঙ্গে তখন হয়েছিল? মেকানিজম হলে তো আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম। যেদিন তৃণমূলে আমি জয়েন করছি সেদিনও আমি বলছি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। এ তো রেকর্ড, আপনারা আমার দেখেন, আমার ওই আপনাদের কাছে রেকর্ডগুলি আছে। সেদিন তো আমি খালেদা জিয়ার মুক্তি চাই, তো আমার বক্তব্য শুরু করছি। অতএব এখনও প্রশ্নটা হলো যে কিংস পার্টি বলতে কী বুঝান? বাংলাদেশের যে ট্রেডিশন, যেটার বিরুদ্ধে, যেটাকে থেকে আমি সরে আসতে চাই, সেটা হলো যে জনগণের যে চিন্তা চেতনার প্রতিফলন, সেটা করার মতো তো দল গড়ে উঠতে পারে না। বাংলাদেশের বামপন্থী দলগুলি দেখেন, তারা কিন্তু সবসময় মাঠে থাকে, কিন্তু তারা গড়ে উঠতে পারে না। এই ইসলামিক দলগুলি, জামাত ইসলাম আজকে একটা ফর্মে আসছে, সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সময় সে বিএনপির সাথে ছিল। জামাত ইসলাম, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলকে
ইউজ করছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলই জামাত ইসলামকে ইউজ করতে চাইছে, কিন্তু জামাত ইসলাম উল্টো এই দুইটা দলকে ইউজ করে আজকে তারা একটা বড় অবস্থানে আসছে। কথাটা বুঝলেন? অতএব আজকে রাজনীতির জন্য যে গভীর তত্ত্বটা দরকার, যেই দেশপ্রেমের যে গভীরতাটা দরকার, যেই গভীরতার থেকে আমাদের চিন্তা শক্তিটা উদ্ভাসিত হবে, সেই অবস্থানটা এখানে নেই। এখন শুধু হলো এই আজকে দেখেন, আজকে কিন্তু দেশে আর আওয়ামী লীগ নেই, ম্যাক্সিমাম লোক বিএনপি হয়ে গেছে। আপনি যেখান থেকে যাবেন, যে যা পত্রপত্রিকা রেগুলার উঠতেছে, এটা আমার কথা না, পত্রপত্রিকা রেগুলার উঠতেছে, যারা আওয়ামী লীগ হইয়া বিএনপির সাধারণ কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন করছে, এখন তারা অনেক বড় বিএনপি হয়েছে। ওখানে দল হয়ে গেছে বাংলাদেশের সকল দল, সকল রাজনীতি, কি ইসলামিক দল, কি বামপন্থী দল, কি জাতীয়তাবাদী দল, সকলের উদ্দেশ্য হইল এখন ক্ষমতায় যাওয়া। আর বাংলাদেশে কিংস পার্টি ছাড়া বাংলাদেশে দল হবে না। কারণ কিংস পার্টি যদি আপনি এটা বুঝান যে দল ক্ষমতা, কিংস বলতে যদি ক্ষমতা বুঝান, তবে জিয়াউর রহমান যদি না থাকতো বিএনপি এত বড় হইতে পারতো না। কারণ বাংলাদেশের মানুষের ট্র্যাডিশন হলো ক্ষমতা ভিত্তিক হয়ে গেছে। পরবর্তী সময়ে বিএনপিটা ফ্লারিশ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাডামেন্সের জন্য, দেশনেত্রী খালেদা জিয়ার এই পরিচ্ছন্ন রাজনীতির জন্য। আর এরশাদ যদি ক্ষমতায় জাতীয় পার্টি গঠন না করতো, ক্ষমতায় না থাকতো, তবে কি আর জাতীয় পার্টি এতটুকু আসতে পারতো? পরবর্তী সময়ে এরশাদের নিজস্ব নেতৃত্বের কারণে সে জীবিত থাকা, তবে সকালে বলছে একটা, বিকালে বলছে একটা, এই জন্য সে জীবিত থাকা অবস্থায় কিন্তু তার ভাঙ্গনটা সে ঠেকাইতে পারেনি। অতএব আমাদের আজকে 54 বছর হয়ে গেল আমরা স্বাধীন হয়েছি, আমাদের জাতিসত্তাটাকে আমাদের বুঝতে হবে। না, আপনি যেহেতু জামাতের প্রসঙ্গ আসলেন, যে এই এখন তো জামাত কি বিএনপির সাথে ফাইটিং পজিশনে আছে মনে হয় আপনার? মানে নির্বাচনে আগামী যারা আন্দোলনটা করে তারা অনেক সময় বেনিফিশিয়ারি হইতে পারে না। আন্দোলনটা কিন্তু ছাত্র নেতারা করছে, এটা কিন্তু সঠিক। ছাত্রদের অ্যাডামেন্সি, ছাত্রদের সক্রিয়তা, এটা তাদের নেতৃত্বটা তাদের, কিন্তু এটা মূল লনটা ছিল হইল, এই আন্দোলনের মূল লনটা ছিল বৈষম্য। এই এই যে বৈষম্যটা কেরম, যে এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ ঘরানার বিশেষ করে এমপিরা, আওয়ামী লীগ যতগুলি এমপি বানাইছে এগুলি তো এক একটা ভূমিদস্যু, জলদস্যু এবং দস্যু বলতে যা বোঝায়। তার একটা এই বাড়িটা পছন্দ হলো, এটা তার, এই জমি পছন্দ হলো তার। আমি তো এই ভূমিদস্যুর বিরুদ্ধে আন্দোলন করছি, রিট করছি। আমাকে বিচারপতি দস্তগীর সাহেব জিজ্ঞাসা করছিল যে এই বসুন্ধরা কী পর্যন্ত জায়গা আপনাদের পড়ছে, রূপগঞ্জের কতগুলি জায়গা সে ভরাট করে ফেলছে। আমি বলছি, মাই লর্ড, লক্ষণ সেন বলছিল তার মাকে যে মা, তোমার স্মৃতির উদ্দেশ্যে আমি একটা দিঘি খনন করব। তো লক্ষণ সেনের মা বলছে, তুমি কত বড় দিঘি করবা? যে বলছে, মা, তোমার দৃষ্টি যতটুক যায়। এখন এই ভূমিদস্যু গো, এমপি গো, দৃষ্টি যতটুক যায় ততটুক তারা দখল করে ফেলে। এই রূপগঞ্জে গোলাম দস্তগীর কাজী আমাদের মাদ্রাসা জায়গা পর্যন্ত সে দখল করে ফেলছে, বোয়াল দেওয়া তার মিল ফ্যাক্টরি করে ফেলছে। এবং এগুলি নিয়ে বহু বিচার আচার দিছি, কোর্ট কাছারিও কথা শোনে না, আর শোনে না। ওই যে এবং যে আমাদের দেশের মানুষ কতটুকু অসহায়, দেখেন কতটুকু বৈষম্যের শিকার। আমাদের দেশের যে কোর্ট কাছারি যেগুলি আছে, বিচার বিভাগ যেটা আছে, সম্পূর্ণ হাওয়া দেখা, হাওয়ার পক্ষে, যেদিকে সেদিকে তাদের রায়টা হয়। এটা কে বলছে? এটা ব্যারিস্টার রফিকুল হক সাহেব বলে গেছে যে আমাদের দেশের বিচারের ব্যবস্থার রায়টা হয় হইয়া, ওই যে হাওয়া বিচার রায়টা হয়। যেমন ধরেন এই দেশনেত্রী এবং খালেদা জিয়ার আইন অনুযায়ী কিন্তু তার জামিনটা হওয়া উচিত ছিল। তিনি একজন বয়স্ক নারী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ, সব কিছু মিলাই কিন্তু আইন বলে, ফৌজদারি কার্যবিধি 497 বলে তাকে জামিনটা দেওয়ার জন্য। তা আপিলও তার জামিনটা হইতে পারত, কিন্তু তার জামিন তার হয় নাই, তার জামিনটা হয় নাই। কিন্তু বিচার বিভাগ কিন্তু এটা কোনো জবাব দেয় নাই। অথচ 5ই আগস্টের পরে কিন্তু একটা সরকারি আদেশে তাদের এটা রিলিজটা হয়ে গেল। তো এখন ব্যাপারটা বিচার বিভাগ স্বাধীনের ব্যাপারে অনেক কথাবার্তা হয়, কিন্তু বিচার বিভাগ তো আইন দিয়ে স্বাধীন হবে না।
আপনি সংবিধান দিয়ে বিচার বিভাগ স্বাধীন করতে পারবেন না। বিচার বিভাগ স্বাধীন করতে হলে বিচারককে নিজে স্বাধীন হইতে হবে। আমার প্রশ্নটা ছিল যে আগামী নির্বাচনে বিএনপির একটা জোট হয়েছে, জামাতের নেতৃত্বে 11 দল মিলে একটা জোট হয়েছে। আহ, দুই জোট কি ফাইটিং পজিশনে আছে কিনা? জামাতের যে অবস্থান এখন, আমি এখন পর্যন্ত যা দেখি, রূপগঞ্জে আজকের পত্রিকার নিউজ, রূপগঞ্জে স্বতন্ত্র একজন প্রার্থীর যে প্রস্তাবকারী সমর্থনকারী তার বাড়িঘর লুট হয়ে গেছে। মব জাস্টিস যে অবস্থার মধ্যে আছে, আমি এখনও মনে করি যে নির্বাচনটা হবে শেখ হাসিনা স্টাইলে। নির্বাচনটা হবে সকাল 10টায় বিজয় মিছিল বের হয়ে যাবে। এখন পর্যন্ত আমি এই অবস্থায় মনে করতেছি। কারণ এই সরকার, ইউনূস সরকার আইন শৃঙ্খলার প্রতি কোনো নিয়ন্ত্রণ আনতে পারে নাই। আইন শৃঙ্খলার উপর ন্যূনতম নিয়ন্ত্রণ নাই, এবং কোনো তার যেটুক নিয়ন্ত্রণের কথা বলে, আইন সবসময় বলে, সব মিটিংয়ে আমি দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এটা হলো ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে যারা বলে তাদের মুখের মধ্যে ভালো, কিন্তু পরিস্থিতি আদতে ভালো না। কিন্তু আপনি বলছেন সকাল 10টায় এই যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সকাল 10টাতেই বিজয় মিছিল হবে 12ই ফেব্রুয়ারি। এই মিছিলটা কারা করতে পারে? এটার জন্য আমি আপনাকে একটু আরও পরে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আরও সময় হোক, আমি আরও পর্যালোচনা করি। কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, এবং কোনো স্বাভাবিক পরিস্থিতি নেই। আপনি এনসিসি যে বক্তব্য রাখতেছে, এনসিপি, তারা তো বলতেছে যে প্রশাসন ঝুঁকে গেছে একটা দলের প্রতি। এটা প্রশাসনের চরিত্র। প্রশাসন হইল, আমলারা হইল যখন যেমন তখন তেমন। আমি 1996 সনে আমি ঢাকা ইউনিভার্সিটির ছিলাম, এই ম্যানেজমেন্টে মাস্টার্স কোর্স। প্রথম ক্লাসের দিন দুর্গাদাস যে যিনি পরে ন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান হয়েছিলেন, তিনি আমাদের এই এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তিনি প্রতিদিন বলছে যে আমি দেখলাম কি এক মাঠাওয়ালায় যখন হাই হোসেন বলে করতেছে, এই যে তাজিয়া যেতেছে, তখন সে মাথা বিকৃত হইয়া এই ওই তাজিয়ার পিছনে ছুটছে, হাই হোসেন। আবার কতক্ষণ পরে এরকম একজন সব যাত্রা যেতেছে, হায় রাম, সে আবার বলতেছে হায় রাম। তো একজন জিজ্ঞাসা করছে, তুমি যেটা যায় ওইটার সাথেই এই মিছিল করে কেন? কয়, স্যার যখন যেমন তখন তেমন। এর হচ্ছে অবস্থা আর কি। শেষ প্রশ্ন, এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকের সমন্বয়ে একটি দল হয়েছে এনসিপি বিএনপির সঙ্গে আসন নিয়ে সমঝোতার জন্য আলোচনা করেছে, জামায়াতের সঙ্গে আলোচনা করেছে। শেষ মুহূর্তে তারা জামায়াতের যে জোট সেই জোটে গিয়েছে, এবং তারা জোটে গিয়েছে এবং আসন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তারা নির্বাচনে কেমন ভালো করতে পারে? একটা সত্য কথা যে আন্দোলনের ফোরফ্রন্টে এই ছাত্র নেতারা ছিল, এটা অ্যাডমিটেড। তখন বিএনপির মহাসচিব বলছে যে এটা ছাত্রদের আন্দোলন, এটা আমরা এটা সংশ্লিষ্টতা নেই, এটাও তিনি ওপেনই বলছেন। তবে এইটাও সত্য যে এই দেশের শোষিত বঞ্চিত এই মানুষগুলির, এবং ধরেন এই যে গাইবি মকদ্দমা, শেখ হাসিনার আমলে তো পুলিশ হয়ে গেছিল বাংলাদেশের গডফাদার এই গাইবি মকদ্দমা দিয়ে। মানুষ মইরা গেছে, বিদেশে আছে, পঙ্গু আছে, হাসপাতাল আছে, সবাই গাইবি মকদ্দমার আসামি। এখন আবার শুরু হয়েছে মামলা বাণিজ্য, 500-700 লোকের নাম দেবে, আবার এফিডেভিট দিয়ে নাম পাল্টাবে, টাকা দিলেই নাম পাল্টায় দেয়, টাকা দিলেই বাদি গিয়ে দরখাস্ত দিলে। একজন মরছে, 3টা মামলা হয়েছে টাকা আদায় করার জন্য, এরকম পরিস্থিতি হয়েছে। এগুলি ইউনূস সরকার কন্ট্রোল করতে পারে না। তবে আমি মনে করি যে এটা আর্থিক সময় নেবে এগুলি সব কিছু নিয়ে কথা বলার জন্য। আমি তাদের আন্দোলনটা তারা যেভাবে নেতৃত্বতে আসার কথা ছিল সেইভাবে তারা বিভিন্ন কারণে আসতে পারে নাই। তবে তাদের যে অ্যাডামেন্সি, এরা যদি জনগণের পাশে থাকে, অবশ্যই জনগণ একদিন তাকে গ্রহণ করবে বলে আমার মনে করি। তাদের এনসিপি
জামায়াতের জোটে যাওয়ার নিয়ে আলোচনা, অনেকেই পদত্যাগ করেছেন এনসিপি থেকে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? এটা যেহেতু একটা দলের তাদের নিজস্ব বিষয়, এটা তো একটা আলোচনা সমালোচনা তো একটা ট্রেডিশন রাজনীতিতে আছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হলো যে নিজের দলকে বিলুপ্ত করে দিও একটা এমপি টিকিটের জন্য নিজের দল বিলুপ্ত করে দেওয়া টিকিট নিয়ে গেছে। এটা তো আরও ন্যাক্কারজনক। এটা তো আমার মনে হয় যে আমরা আমাদের দেশকে আবার বাকশালের দিকে যাচ্ছে কিনা। তৈমুর আলম খন্দকার তিনি তার রাজনীতির অভিজ্ঞতা নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন।